নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন জলধর সেনের লেখা দেশ ভ্রমণ। একবার একজন খাঁটি কলকাতাবাসী নব্য যুবক পূর্ববঙ্গ ভ্রমণ করবার জন্য বিশেষ আয়োজন করেছিলেন। তার 23 বছর বয়সব্যাপী দীর্ঘ অভিজ্ঞতায় তিনি ওদিকে হাওড়া স্টেশন, এদিকে বেলিয়াঘাটা, আর সেদিকে কালীঘাট এবং ওই দিকে চিতপুরের খাল দেখেছিলেন। এত বৃহৎ চৌহদ্দি বেষ্টিত মহাভূভাগ তাঁর দেখা পৃথিবী। অবশিষ্টটা জিওগ্রাফি নামক মহাভীতিজনক শাস্ত্রবিশেষের অন্তর্গত এবং প্রবেশিকা পরীক্ষারূপ কাঁটার বেড়া ডিঙিয়েই তিনি উপরিউক্ত মহাশাস্ত্রখানি পুরনো পুস্তকের দোকানে দাখিল করে দিয়েছিলেন। এহেন অভিজ্ঞ ব্যক্তিপ্রবরের দেশভ্রমণে বের হওয়া ভারত ইতিহাসের না হোক বঙ্গদেশের ইতিহাসের একটি অতি স্মরণীয় ঘটনা হওয়া উচিত ছিল। কিন্তু দুঃখের বিষয় এই যে আমার ন্যায় একজন ক্ষুদ্র ব্যক্তি ব্যতীত কোনো ঐতিহাসিকই এই মহাব্যাপারের একটা নোট পর্যন্ত রাখেননি। অতএব সাধারণের অবগতির জন্য এবং ভবিষ্যৎ ইতিহাস লেখকগণের স্মৃতিশক্তির উন্মেষের জন্য আমি এই অভূতপূর্ব দেশভ্রমণ কাহিনী যথাযথ লিপিবদ্ধ করলাম। যেদিন কলকাতা ত্যাগ স্থির হল তার 15 দিন আগে থেকেই বন্ধুবর ভেবে অস্থির কি কি দ্রব্য সঙ্গে নিতে হবে, কখানি কাপড় চাই, বিছানা কতগুলি নিতে হবে, সঙ্গে খাবার জিনিস কি কি নিয়ে যাওয়া দরকার, এইসব অত্যাবশ্যক প্রশ্ন এবং সুগম্ভীরভাবে অনতিদীর্ঘ নোটবুকে সেগুলি যথাযথ লিখে রাখা হতে লাগল। দিন নেই, রাত নেই, সময় নেই, অসময় নেই, যখন আমার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে তখনই সেই নোটবুক বের হয়েছে এবং প্রায় 1 ঘন্টা, কোনো দিন তার থেকেও বেশি সময় ধরে তার সমস্ত প্রশ্নের জবাব লিখে দিতে হয়েছে। আর সেই সমস্ত প্রশ্নের উত্তর আবার জেরা। আমি তো একেবারে হয়রান হয়ে গিয়েছিলাম। তবুও যা হোক, মনে একটা বিশ্বাস ছিল যে বন্ধুবর পূর্ববঙ্গে ভ্রমণ করে গৃহে প্রত্যাগত হয়েই প্রকাণ্ড একখানি ভ্রমণ বৃত্তান্ত লিখবেন এবং তাতে পাঠক সাধারণের না হোক কাগজওয়ালা, প্রেস, স্বত্বাধিকারী ও দপ্তরি মহাশয়দের কিছু লাভ নিশ্চয়ই হবে এবং সংবাদপত্রের সম্পাদক মহোদয়গণ 2-1 মাস ক্রমাগত অনেক তোষামত শুনতে পাবেন। সে কথা থাক। বহু কষ্টে, অনেক পরিশ্রমে বড়বাজার, চিনেবাজার, রাধাবাজার, চাঁদনি, বহুবাজার প্রভৃতি স্থান ঘুরে বন্ধুবর তার ভ্রমণের সমস্ত সরঞ্জাম সংগ্রহ করলেন। আমি কিন্তু তাকে বলেছিলাম যে আমাকে যদি পশ্চিম কি দক্ষিণ ভারতে যাবার জন্য এই দণ্ডে অনুরোধ আসে তাহলে আমি মানিব্যাগে কয়েকটি টাকা নিয়ে এবং আলনা থেকে ওই উড়নি চাদর এবং একখানি পিচের ছড়ি নিয়ে এখনই বের হতে পারি এবং নিরাপদে অক্লেশে সমস্ত ভারতবর্ষ ভ্রমণ করে যথাসময় ঘরের ছেলে ঘরে ফিরতে পারি। বন্ধুবর কথা মোটেই বিশ্বাস করতে চান না। বিভুঁই বিদেশে কোনো জিনিসের দরকার হলে, মনে করো একখানি সাবানের দরকার, তখন কোথায় তা পাওয়া যায়? বলতে চেয়েছিলাম, এত যার জঞ্জাল, যার এতগুলি 59-64 দরকার, তার পক্ষে ক্ষুদ্র গৃহকোণ এবং আপিসের চেয়ারই প্রশস্ত স্থান। কিন্তু বন্ধুবরকে সে কথা বলা তখন উচিত মনে করিনি। যা হোক, নির্দিষ্ট দিনে তাকে নিয়ে শিয়ালদহ স্টেশনে গোয়ালন্দ মেলের সময় গেলাম। তার সঙ্গের লটবহর দেখলে সহসাই মনে হয় যেন তিনি বছর 2-3-এর জন্য কলকাতা ত্যাগ করে যাচ্ছেন। সঙ্গে পুরাতন ভৃত্য রামকৃষ্ণ। আমি জানতাম বন্ধুবর একাকীই যাবেন, কিন্তু স্টেশনে রামকৃষ্ণের বেশভূষা দেখেই বুঝলাম রামকৃষ্ণ তাঁরই সঙ্গী। নিজের জন্য একখানি 2য় শ্রেণীর এবং রামকৃষ্ণের জন্য একখানি মধ্যম শ্রেণীর রিটার্ন টিকিট কিনে তাঁরা স্টেশনের প্ল্যাটফর্মে গেলেন। বিশেষ প্রয়োজন আছে বলে আমি একটু পিছিয়ে পড়লাম এবং ঢাকার একখানি 2য় শ্রেণীর রিটার্ন টিকিট কিনে বন্ধুবর যে গাড়িতে জিনিসপত্র উঠিয়ে বসেছেন ধীরে ধীরে গিয়ে আমিও সেই গাড়িতে বসলাম।
তিনি তখনও জানেন না যে আমি তার সঙ্গী। তিনি মনে করলেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কষ্টকর মনে করেই আমি গাড়িতে উঠে বসেছি। 5 মিনিটের ঘন্টা পড়ল, আমি তখনও স্থিরভাবে গাড়িতে বসা। এমন সময় একটি বাবু একজন স্ত্রীলোক সঙ্গে তাড়াতাড়ি এসে আমাদের গাড়িতে প্রবেশ করলেন। এতক্ষণ পর্যন্ত এ গাড়িতে অপর কেউই ওঠেনি। বাবুটির সঙ্গেও জিনিসপত্র কম ছিল না। কুলিরা তাড়াতাড়ি সেগুলি গাড়ির মধ্যে তুলে দিল এবং শেষে বাবুর সঙ্গে পয়সা নিয়ে মহা গণ্ডগোল বাঁধিয়ে দিল। বাবুও প্রত্যেককে 2 পয়সার বেশি কিছুতেই দেবেন না, তারাও 2 আনার কমে ছাড়বে না। একবার মনে হলো মধ্যস্থতা করে গোলমাল মিটিয়ে দিই, কিন্তু আবার নানা কথা ভেবে নিরস্ত হলাম। আমাদের আর মধ্যস্থতা করতে হলো না। বাবুর সঙ্গিনী স্ত্রীলোকটি অতি অল্প আয়াসে গোল নিষ্পত্তি করে দিলেন। বাবুর মানিব্যাগ কেড়ে নিয়ে স্ত্রীলোকটি তার মধ্যে থেকে একটি টাকা নিয়ে বাইরে ফেলে দিলেন। কুলিরা সন্তুষ্ট হয়ে চলে গেল। বাবু যেন কি বলতে যাচ্ছিলেন, কিন্তু রমণী তাকে বাধা দিয়ে পূর্ববঙ্গ ভাষায় বাবুকে বললেন, কুলি মজুরের সঙ্গে 2 পয়সা নিয়ে ঝগড়া করতে লজ্জা হলো না? বাবু আমাদের দিকে চেয়ে রমণীর কাছে পরাজয় স্বীকার করলেন। শেষ ঘন্টা বাজতে শুনে বন্ধুবর আমাকে শীঘ্র নামতে বললেন। আমি বললাম, বাহ, তুমি তো বেশ লোক। ঢাকায় যাব বলে 2য় শ্রেণীর রিটার্ন টিকিট কিনেছি, তুমি বলো কিনা নেমে যাও। বন্ধু তো আমার কথা শুনে অবাক। সঙ্গে জিনিসপত্র নেই, 2য় বস্ত্রখানি পর্যন্ত নেই, অথচ আমি তার সঙ্গে ঢাকা যাচ্ছি এ কথা তিনি কিছুতেই বিশ্বাস করতে পারলেন না। মনে করলেন আমি তামাশা করছি, এখনই নেমে যাব। কিন্তু গাড়ি ছাড়ল, তবুও আমি বসে রইলাম। তখন বন্ধু বুঝলেন আমি সত্য সত্যই তাঁর সঙ্গী। তিনি তো ভেবে অস্থির। আমার নানা প্রকার অসুবিধা হবে মনে ভেবেই তিনি বিশেষ চিন্তিত হলেন। আমি তাকে বুঝিয়ে দিলাম যে তার 2টি স্টিল ট্রাঙ্কে যে কাপড় চোপড় আছে তাতে ঢাকা কেন, আমাদের 2টি প্রাণীর ভূপ্রদক্ষিণও চলতে পারে। বিছানার বিশেষ দরকার নেই। বিনা বিছানায় ভূমিশয্যায় অনাবৃত মস্তকে অনন্ত বিস্তৃত নক্ষত্রখচিত নীল চন্দ্রাতপতলে অনেক বিনিদ্র রজনী আমার অতিবাহিত হয়েছে। তরুতলে আশ্রয় পেলে যে সুখসজ্জা মনে করত, রেলগাড়ির 2য় শ্রেণীর গদিমোড়া আসন তার কাছে সম্রাটের শয্যা। তারপর পকেট থেকে ব্যাগটি বের করে তার মধ্যে 10টি টাকা আছে দেখিয়ে বললাম, এই অবশিষ্ট অসুবিধা এই কয়েকখণ্ড রৌপ্যের সাহায্যে দূর করা যাবে। আমি তার সঙ্গী হব এ কথা পূর্বে বললে তিনি তার বন্দোবস্ত করতেন, অর্থাৎ আরও 2-3টি লাগেজ বাড়ত। বিশেষ উৎকণ্ঠার সঙ্গে তিনি এই কথাই বারংবার বলতে লাগলেন। যা হোক, গতস্য শোচনা নাস্তি, এই ঋষিবাক্যে নির্ভর করে তিনি নিরস্ত হলেন। এতক্ষণ আর গাড়ির মধ্যস্থ 3য় ভদ্রলোকটিও তাঁর সঙ্গিনীর দিকে চাইবার আমাদের অবকাশ ছিল না, তাঁদেরও ছিল না। তাঁরা দুজনে জিনিসপত্র সমস্ত বেঞ্চের নিচে ও অন্যান্য স্থানে গুছিয়ে রাখতেই এতক্ষণ ব্যস্ত ছিলেন। গাড়ি যখন শিয়ালদহ ছেড়ে খানিক দূর গেছে, তখন তাঁরা কাজকর্ম শেষ করে উপবেশন করলেন। তাঁরা কে কোথায় যাবেন, কি বৃত্তান্ত প্রভৃতি জানবার জন্য আমাদের বিশেষ আগ্রহ হল। কিন্তু বর্তমান ক্ষেত্রে তাঁরই জিজ্ঞাসা করা উচিত, কারণ তাঁর সঙ্গে রমণী। আমরা 2টি অপরিচিত যুবক তাঁদের সঙ্গে এক প্রকোষ্ঠের আরোহী। এই অবস্থায় আমাদের সঙ্গে আলাপ করা তাঁরই কর্তব্য ছিল, কিন্তু তাঁর সে প্রকার আগ্রহ দেখলাম না। রমণীও এতক্ষণ গাড়ির জানলাতে মুখ দিয়ে প্রকৃতির শোভা বা তেমনই কিছু দেখছিলেন। আমরা সকলেই নির্বাক। বোধহয় রমণীর এই নীরবতা ভালো লাগলো না, তাই তিনি একটু উচ্চকণ্ঠে তাঁর সঙ্গীকে বললেন, তুমি কেমন বেটা ছেলে, বাবুদের সঙ্গে পরিচয় করো না? তোমার মতো মেয়ে মুখও তো দেখিনি। এমন মধুর বচন শুনে আমাদের মনে খটকা লাগলো। কোনো কোনো শয়নকক্ষে স্বামী স্ত্রীতে এরকম কথাবার্তা শুনেছি, কিন্তু গাড়ির মধ্যে 2জন অপরিচিত ভদ্রলোকের সম্মুখে একজন ভদ্র গৃহস্থের বধূ এমনভাবে এমন ঢঙে কথা বলতে পারেন তা বিশ্বাস করতে প্রবৃত্তি হলো না। আমার মনে হলো রমণী কুলবধূ নন। বন্ধুবরের কর্ণমূলে আমার এই সন্দেহ
অনুচ্চস্বরে প্রবেশ করিয়ে দিলাম। তিনিও তাই স্থির করেছিলেন। সুতরাং আমাদের কথাবার্তা বলবার স্পৃহা একেবারেই কমে গেল। পূর্ববঙ্গ ভ্রমণের সঙ্গী ভালোই জুটল। এদিকে রমণীর উপদেশে বাবুটি আমাদের নিকটে এসে বসলেন এবং আমরা কোথায় যাব জিজ্ঞাসা করলেন। তার পূর্ববঙ্গের রীতি অনুসারে নিবাস আপনারা প্রভৃতি প্রশ্ন হল। বন্ধুবর এই প্রকার প্রশ্নের অর্থই বুঝতে পারলেন না। আমি তার সকল কথারই উত্তর দিলাম এবং অতি সংক্ষেপে তার পরিচয় নিলাম। বাবুটি ঢাকা জেলার অন্তর্গত একটি পল্লীগ্রামের জমিদার। বিষয়কার্য উপলক্ষে কলকাতায় এসেছিলেন, এখন ঢাকায় যাচ্ছেন। ঢাকায় তার বাসা আছে। আমরা ঢাকায় বেড়াতে যাচ্ছি শুনে তিনি খুবই আনন্দিত হলেন এবং সেখানে আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এ কথাও জানিয়ে দিলেন। বোধহয় পুরুষপুঙ্গব আলাপটি ভালো করে জমাতে পারলেন না দেখে তার সঙ্গিনী আর একটু অগ্রসর হয়ে বসলেন এবং বাবুরা ইতিপূর্বে বুঝি আর ঢাকায় আসেননি বলে আমাদের উপরে প্রশ্ন বর্ষণ করলেন। বন্ধুবর জবাব দিতে যাচ্ছিলেন, কিন্তু আমি গা টিপে নিষেধ করায় তিনি চেপে গেলেন। রমণীর প্রশ্নের কোনো উত্তর দেওয়াই হলো না, কিন্তু তিনি ছাড়বার পাত্র নন। শুনছেননি বলে আবার প্রশ্ন করলেন। তখন ঈষৎ বিরক্তির স্বরে আমি একটা দিয়েই সেরে দিলাম। রমণী বেগতিক দেখে রণে ভঙ্গ দিলেন। স্ত্রীলোকের অশেষ গুণের মধ্যে একটা প্রধান গুণ এই যে তারা পুরুষের কথার ভাবেই তাদের মন অনায়াসে বুঝতে পারে। কথাবার্তার সুবিধা হলো না দেখে তারা উভয় বিছানা পেতে নিয়ে শয়নের ব্যবস্থা করলেন। আমরা সে রাত্রে ঘুমোবো না, দুজনে গল্প করেই রাত্রি কাটিয়ে দেবো স্থির করলাম। মনে করেছিলাম রাত্রিতে আর এ গাড়িতে কেউ উঠবে না, কিন্তু আমাদের সে আশা বৃথা হলো। বগুলা স্টেশন থেকে গুটি তিনেক ভদ্রলোক আমাদের গাড়িতে উঠলেন এবং একটা প্রকাণ্ড হইচই লাগিয়ে দিলেন। তাদের চেঁচামেচিতে নিদ্রিত বাবু ও বাবুর সহচরীর ঘুম ভেঙে গেল। তাঁরা উভয়ই উঠে বসলেন। নবাগত বাবু তিনটি খুব চালাক চতুর, কথাবার্তায় খুব সাকুব বলে বোধ হলো। তাঁরা বঙ্গদেশীয় বাবুটির পরিচয় নিতে বসলেন এবং ভাবগতিকে বুঝতে পারলেন যে সঙ্গিনী গৃহিণী নন। সুতরাং তাঁরা ধীরে ধীরে রসিকতা আরম্ভ করলেন। সকল কর্মেরই একটা সময় অসময় আছে। দু এক সময় আছে যখন একটু আধটু রসিকতা বেশ মিষ্ট বোধ হয়, কিন্তু রাত্রি 1টা 2টোর সময় কতকগুলি ভদ্রলোকের সামনে কুলোটার সঙ্গে রসিকতা নিতান্তই যেন অভদ্রচিত বলে বোধ হলো। কিন্তু আমাদের ভদ্রাভদ্রে তাদের কি এসে যায়। বাবু তিনটি বেশ ঠাট্টা তামাশা আরম্ভ করে দিলেন। এদিকে দেখি রমণীও নিতান্ত কম নন, তিনিও বেশ দু একটি উত্তর দিতে লাগলেন। কাজেই তাঁদের কথাবার্তা বেশ জমে গেল। এমনকি দু এক স্থানে শ্লীলতার সীমাও অতিক্রম করতে লাগল। আমার সঙ্গী বন্ধু তো লজ্জায় অধোবদন হলেন। রেলের গাড়িতে এই প্রকার অভদ্র ব্যবহার দর্শন আমার পক্ষে এই নতুন নয়, সুতরাং আমি এমন 2-10টা ব্যাপার উপেক্ষা করতে শিখেছিলাম। কিন্তু বন্ধু তো তা নন। তিনি কখনো বিদেশে যাননি। কলকাতার গৃহকোণে পিতা মাতা ভগ্নীর স্নেহাদরে প্রতিপালিত, বিশ্ববিদ্যালয়ের উদার ছায়াতলে শিক্ষিত পুষ্ট। তার মধ্যে নাগরিক উচ্ছৃঙ্খলতার কোনো চিহ্নই ছিল না। তার হৃদয়ে অসৎভাবের বিকাশই হতে পারেনি। তিনি এইসব দেখে বড়ই চটে গেলেন এবং যদি সুবিধা হয় তাহলে অন্য গাড়িতেও যেতে প্রস্তুত হলেন। কিন্তু তা এক প্রকার অসম্ভব। এত জিনিসপত্র টেনে নিয়ে দ্বিতীয় গাড়িতে যাওয়া কম ব্যাপার নয়। বন্ধুবর অগত্যা চুপ করে বসে রইলেন, কিন্তু তার মুখে যেন একটা বিষণ্ণতার ছায়া দেখলাম। এ উপলক্ষে নয়, কলকাতা থেকে গাড়ি ছাড়বার পর থেকেই যেন তার দেশ ভ্রমণের স্ফূর্তি একটু একটু করে কমে আসছিল। নির্জন অন্ধকার প্রান্তরের ভেতর দিয়ে যখন আমাদের লৌহ শকট সশব্দে ধূম উদ্গীরণ করতে করতে অগ্রসর হচ্ছিল, তখন অনভ্যস্ত ভ্রমণকারীর মনে যে কেমন একটা ভাবের উদয় হবে তা আশ্চর্য নয়। চিরপরিচিত গৃহপ্রকোষ্ঠ, কুসুমকোমল শয্যা, মাতা পিতার শতসহস্র আদর যত্নের চিহ্নে পরিপূর্ণ শয্যাগৃহের কথা মনে হওয়াতেই
সঙ্গী বোধহয় এমন বিষণ্ণ হচ্ছিলেন। রেলের গাড়িতে একটি ব্যাপার বোধহয় অনেকেই প্রত্যক্ষ করেছেন। সেটা কি জানেন? এই গান করা। যিনি একটু আধটু গাইতে জানেন তিনি না হয় গান করলেন, তা এক প্রকার সয়ে থাকা যায়। কিন্তু যার কণ্ঠের রবের সঙ্গে চতুষ্পদ জীববিশেষের মধুর নিনাদের তুলনা করা অনুচিত নয়, তিনিও রেলের গাড়িতে চড়লে একবার তান ছেড়ে নিরীহ লোকদের বিরক্ত করে তোলেন। আমাদের সহযাত্রী নবাগত বাবুদের মধ্যে এই প্রকার সুগায়ক একজন ছিলেন। তিনি সেই শেষ রাত্রিতে কোকিল কণ্ঠে গান জুড়ে দিলেন। তার না আছে সুর, না আছে কিছু। তার একজন সঙ্গী আবার এমন গানটি বৃথা যাচ্ছে দেখে গাড়ির দেওয়ালকে বাদ্যযন্ত্র রূপে পরিণত করে তুমুল বাজনা জুড়ে দিলেন। দ্বিতীয় শ্রেণীর গাড়ি বলে গদির ওপরে বোল তুলতে পারলেন না। শ্রীমান গায়ক মশাই যদি ভালো গান গাইতেন তাহলেও না হয় হতো, কিন্তু তিনি তার কৃষ্ণনগরের আমদানি পচা সরপুরিয়ার গান জুড়ে দিলেন। যেমন তার ভাব তেমনই তার রচনা কৌশল। এ সকল অত্যাচার আমার অনেক সয়েছে, কিন্তু সঙ্গী বন্ধুমশাই তো একেবারে অতিষ্ঠ হয়ে পড়লেন এবং আমাকে অনুযোগ করতে লাগলেন। আমার অপরাধ এই যে আমি এসব পূর্বে তাকে বললে তিনি একটা কামরাই রিজার্ভ করতেন। আমি এ অনুযোগের আর কি জবাব দেব? তিনি যে এতটুকুও সহ্য করতে পারবেন না তা তো আমি জানতাম না। আমার দীর্ঘ অভিজ্ঞতায় এমন সঙ্গী কখনো তো জোটেনি। সুতরাং বন্ধুবরের অভিযোগ নীরবে সহ্য করা ব্যতীত আমার উপায়ান্তর ছিল না। একটি গান শেষ করে কিন্নর প্রবর যখন আরেকটি গানের রাগিনী আলাপ করতে আরম্ভ করলেন, তখন আমি তাদের গন্তব্যস্থানের কথা জিজ্ঞাসা করলাম। তাঁরা বললেন বেশি দূরে নয়, এই পোড়াদহে। তাঁরা রেলে চাকরি করেন। পোড়াদহে নেমে উত্তর দেশের গাড়িতে যাবেন। আমি তখন চুপি চুপি বন্ধুকে বললাম যে বাবু কয়টিকে এই সুমুখের স্টেশনেই নামিয়ে দিতে পারবো, পোড়াদহ পর্যন্ত তাদের যেতে হবে না। বন্ধু আমাকে জেরা করবার জন্য প্রস্তুত হলেন। আমি তাকে তখন বাক্য ব্যয় করতে নিষেধ করলাম। আমি বাবুকটির আকার প্রকার ও ব্যবহার দেখেই বুঝেছিলাম যে তাঁরা রেলে চাকরি করলেও হয় টিকিট বাবু কি তারের বাবুগিরি করেন। তার ওপর পদের রেলের বাবু হলে তাঁরা অনেকটা সভ্য হন। এই তিনটি বাবু নিতান্তই রেলের বাবু। আমি তখন বাবুদের জিজ্ঞাসা করলাম, মশাই রেলের মধ্যে কি কাজ করা হয়? একজন একটু ইংরেজি হিসেবে বললেন, আমরা স্টেশন স্টাফ। আমি তখন বললাম, মশাইদের কি সেকেন্ড ক্লাসের পাস আছে? যে বাবুটি আমার কথার জবাব দিয়েছিলেন তিনি একটু চড়ে বললেন, তা সে খবর আপনার কেন? চুপ করে বসে থাকুন। আর সেই সঙ্গে একটা ইংরেজি প্রবাদ প্রবচন 16 আনা ভুল করে আওড়ে গেলেন। তার অর্থ এই যে আমি আমার নিজের যন্ত্রে তৈল প্রদান করি। আমি ধীরে ধীরে বললাম, মশাইরা ক্ষমা করবেন, এই সামনের চুয়াডাঙ্গা স্টেশনে যদি নেমে না যান তাহলে আমি আপনাদের অগত্যা পুলিশের জিম্মা করে দেব। আপনারা যদি ছুটিতে থাকেন তাহলে আপনাদের তৃতীয় শ্রেণীর ওপরে পাস নেই, আর যদি সহকারী কার্যে যান তবে মধ্যম শ্রেণীর পাস। দ্বিতীয় শ্রেণীর পাস আপনাদের কাছে নিশ্চয়ই নেই। বাবু তিনটি আর কথা বললেন না, চুপ করে গেলেন। গাড়িরও গতি মন্দ হতে লাগলো। ক্রমে যখন গাড়ি চুয়াডাঙ্গা স্টেশনের কাছে এলো তখন আমি বললাম, মশাইরা কিছু মনে করবেন না, আমি গার্ড সাহেবকে এখনই ডেকে আনছি। তখন সেই বাবু তিনটির মধ্যে যিনি গান বাজনা কিছুতেই ছিলেন না তিনি বললেন, মশাই এত গোলমাল কেন? তাড়াতাড়িতে এই গাড়িতে উঠে পড়েছিলাম, আমরা এখানেই নেমে অন্য গাড়িতে যাব। আমি আর কথা বললাম না। স্টেশনে গাড়ি লাগলো। বাবু তিনটি নেমে গেলেন। আমার সঙ্গী একটু স্বস্তি বোধ করলেন। বাবুদের এই প্রকার দুর্গতি দেখে ঢাকাগামিনী রমণী তো হেসে অস্থির। তাঁর হাসি দেখে বন্ধু বড়ই চটে গেলেন এবং ধীরে ধীরে আমাকে বললেন, ভায়া এর চাইতে বাবুদের গান যে ভালো ছিল। আমি দেখলাম এমন সঙ্গী নিয়ে পথ চলা এক বিষম বিড়ম্বনা, কিন্তু সে কথা আর মুখ ফুটে বললাম না। অবশিষ্ট রাত্রিটুকুতে আর বিশেষ কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি। প্রত্যুষে আমরা গোয়ালন্দে উপস্থিত হলাম। এতক্ষণও বলা হয়নি আমরা কি মাসে দেশভ্রমণে বহির্গত হয়েছিলাম। আশ্বিন মাস,
পূজা শেষ হয়ে গেছে। আমরা যেবার এই ভ্রমণে বেরিয়েছিলাম সেবার পূর্বাঞ্চলে ভয়ানক বর্ষা হয়েছিল। আমরা গোয়ালন্দে নেমে তাড়াতাড়ি স্টিমারে উঠবার ব্যবস্থা করতে লাগলাম। বন্ধুবর তখনও ভালো করে চারিদিকে দেখতে পাননি, কারণ ভোর হলেও সে সময় একটু আঁধার ছিল। আমরা দুজনে ভৃত্যটিকে সঙ্গে নিয়ে স্টিমারে উঠলাম। স্টিমারের ওপরে গিয়ে বন্ধু নদীর দিকে চেয়ে দেখলেন। দেখেন, ভয়ানক ব্যাপার, নদীর অপর পার দেখতে পাওয়া যায় না। অকুল জলরাশি গর্জন করতে করতে লাফাতে লাফাতে চলেছে। স্টিমারখানি এক একবার কেঁপে উঠছে। এই দৃশ্য দেখে বন্ধুবর একেবারে ভয়ে আড়ষ্ট। এমন ভয়ানক নদীর মধ্যে স্টিমারে চড়ে যেতে হবে? তার মুখে আর কথা নেই। তিনি একেবারেই ভয়ে অসাড় হয়ে গেলেন। একটু পরেই প্রকৃতিস্থ হয়ে বললেন, ভায়া, আমার আজ আর যাওয়া হবে না। এই জান কবুল, এমন ভয়ানক নদীর মধ্যে স্টিমারই বলো আর যাই বলো, আমি কোনো প্রকারেই যাচ্ছি না। এই রামকৃষ্ণ, জিনিসপত্র নামাও। বন্ধুবরের ভীতিবিহ্বল মুখ দেখে আমি তো একেবারেই অবাক হয়ে গেলাম। কি বলবো, কি করব, কিছুই স্থির করতে পারলাম না। আমাকে এই প্রকার অবস্থায় দেখে বন্ধু বললেন, এই আর না ভাই, চলো বাড়িতে ফিরে যাই। এই এমন নদীর মধ্যে আমি প্রাণ থাকতে যেতে পারবো না। যে কথা সেই কাজ। বন্ধুমশাই একেবারে তাড়াতাড়ি নেমে ডাঙায় গিয়ে হাজির। তার মুখ দেখে মনে হলো যেন তিনি আসন্ন মৃত্যুর গ্রাস থেকে রক্ষা পেয়েছেন। রামকৃষ্ণ কিন্তু তখনও নামেনি, আমিও নামিনি। রামকৃষ্ণ আমার মুখের দিকে চাইল। আমি বললাম, রামা, তুই একটু অপেক্ষা কর, আমি দেখি যদি তোর বাবুর ভয় ভাঙাতে পারি। আমি তখন স্টিমার থেকে নেমে বন্ধুর কাছে গেলাম। তাকে অনেক বোঝালাম, কিন্তু বিশাল পদ্মার দিকে তিনি এক একবার চান আর তার বুক দূর দূর করে ওঠে। তিনি আমার সাহস বাক্যে কর্ণপাতও করলেন না। তখন অনন্যোপায় হয়ে রামকৃষ্ণকে জিনিসপত্র নামাতে বললাম। কুলিদের সাহায্যে দ্রব্যাদি আবার তীরে আনিত হল। বন্ধু ফেরত গাড়িতেই কলকাতায় আসবার জন্য প্রস্তুত হলেন। এবার আমি একটু দৃঢ়তার সঙ্গেই বললাম, স্টিমারেই না গেলে এবেলা গোয়ালন্দে থাকলে তো আর পদ্মা নদী খেয়ে ফেলবে না। এই সমস্ত রাত্রি জাগরণ করে আসা, আবার সমস্ত দিন গাড়িতে যাওয়া আমার দ্বারা এমন কর্ম হবে না। আমার এই কথা শুনে বন্ধুবর সেবেলা গোয়ালন্দে থাকতে সম্মত হলেন। ঢাকাগামী স্টিমার, আসাম স্টিমার, কাছাড় স্টিমার ধুম উদ্গীরণ করতে করতে তরঙ্গের উপর নাচতে নাচতে চলে গেল। আমরা তিনটি জীব তীরে দাঁড়িয়ে দেখতে লাগলাম। স্টিমার চলে গেলে মুটে ডেকে সেই প্রকাণ্ডকায় লাগেজ, বাক্স প্রভৃতি নিয়ে আমার এক বাল্যবন্ধুর প্রবাসগৃহে অতিথি হলাম। তিনি আমাদের পেয়ে পরম আনন্দিত হলেন। আমরা ঢাকায় যাব বলে এসেছিলাম, কিন্তু বন্ধুর আর ঢাকা যাওয়া হলো না। তাই আমরা কলকাতায় ফিরে যাচ্ছি। কেন যাওয়া হলো না সে কাহিনী বলে বন্ধুকে নিতান্ত ক্ষীণজীবী, দুর্বল বাঙালি বলে পরিচিত করে লজ্জা দেওয়া কর্তব্য মনে করলাম না। সমস্ত দিন গোয়ালন্দের পদ্মা তীরে অতিবাহিত হলো। তারপর রাত্রিতে মেল ট্রেনে আরোহী হয়ে বন্ধুকে নিয়ে কলকাতায় পৌঁছলাম এবং একখানি দ্বিতীয় শ্রেণীর ভাড়াটিয়া গাড়ি করে তাকে গৃহদ্বারে পৌঁছে দিলাম। পূর্ববঙ্গ ভ্রমণ করে কত নোট সংগ্রহ করবেন, সেসব সুবিন্যস্ত করে সুন্দর একখানি ভ্রমণ বৃত্তান্ত লিখবেন, এই প্রকার নানা কল্পনা তার মস্তিষ্কে প্রবিষ্ট হয়েছিল। ফিরে আসবার পর আমি অনেকবার তাকে এই গোয়ালন্দ ভ্রমণ বৃত্তান্ত লিখবার জন্য অনুরোধ করেছি, কিন্তু তিনি কিছুতেই সম্মত হননি। আজ এতদিন পরে তার দেশ ভ্রমণ কাহিনী লিখে আমি তার আরব্ধ কার্য শেষ করে দিলাম।